আমেরিকার অপরাধ ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য আছে যা আজও মানুষকে ভাবায়, আর তার মধ্যে ডিবি কুপার সম্ভবত সবচেয়ে বিখ্যাত। ঠিক। একজন লোক মাঝ আকাশে প্লেন থেকে ঝাঁপ দিল, সাথে $2 লক্ষ, আর তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। 53 বছর হয়ে গেল, কিন্তু কুপার কে ছিলেন বা তার কি হয়েছিল কেউ নিশ্চিত করে বলতে পারে না। আজও অমীমাংসিত। আমাদের হাতে আছে বেশ কিছু আর্টিকেল, কিছু রিসার্চ পেপার আর FBI ফাইলেরও কিছু অংশ। আজ আমরা এই সূত্রগুলো একটু নেড়ে ছেড়ে দেখব, চেষ্টা করব বোঝার যে এই কিংবদন্তি রহস্যের আসল ঘটনাগুলো কি ছিল, কেন এটা আজও এত চর্চায়। একদম গভীরে গিয়ে দেখার চেষ্টা করা যাক। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। 1971 সালের সেই কুয়াশাচ্ছন্ন থ্যাঙ্কসগিভিংয়ের আগের রাত। ঘটনাটা কিন্তু শুরু হয়েছিল বেশ সাধারণভাবেই। হ্যাঁ, বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। 24শে নভেম্বর পোর্টল্যান্ড থেকে সিয়াটলের ফ্লাইট, নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের 305 নম্বর ফ্লাইট। ড্যান কুপার নামের টিকিট কেটে প্লেনে উঠলেন এক ভদ্রলোক, মাঝবয়সী, পরনে ভালো স্যুট, হাতে একটা ব্রিফকেস, দেখতে শান্তশিষ্ট। কিন্তু ভেতরে অন্য পরিকল্পনা। আর নামটা নিয়েও তো একটা গল্প আছে, তাই না? মিডিয়ার ভুলে ড্যান কুপার হয়ে গেলেন ডিবি কুপার। ঠিক। টেক অফের একটু পরেই তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারকে একটা নোট দিলেন। ছোট্ট নোট, কিন্তু তার বয়ানটা ছিল সাংঘাতিক। তার ব্রিফকেসে নাকি বোমা আছে। আর শুধু নোট দিয়েই থামেননি। না, নিশ্চিত করার জন্য ব্রিফকেসটা অল্প খুলে দেখালেনও। ভেতরে লাল রঙের সিলিন্ডার, তার, ব্যাটারি, বোমার মতোই দেখতে জিনিসপত্র। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, কুপারের দাবিগুলো কিন্তু খুব স্পেসিফিক ছিল। তিনি চেয়েছিলেন $200,000 নগদে। হ্যাঁ, আর শুধু $20 নোটে, তাই না? একদম, শুধু $20 নোট। তখনকার দিনে এটা বিশাল টাকা। আজকের হিসাবে প্রায় $1.6 মিলিয়ন তো হবে। ভাবা যায়। আর সাথে চেয়েছিলেন 4টে প্যারাশুট, 2টো মেইন, 2টো রিজার্ভ। আর সিয়াটলে নামার পর প্লেনে আবার ফিউয়েল ভরার নির্দেশও দেন। এই 4টে প্যারাশুটের ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, তাই না? কেন 4টে? এটা নিয়ে অনেক রকম থিওরি আছে। কেউ বলে হয়তো কাউকে জিম্মি হিসাবে নিয়ে লাফ দেওয়ার প্ল্যান ছিল। আচ্ছা। অথবা হয়তো কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে তারা বুঝতে না পারে কোনটা আসল আর কোনটা নকল। বা এটাও হতে পারে যে তিনি নিজে প্যারাশুটগুলো সম্পর্কে খুব একটা জানতেন না, তাই বাড়তি নিরাপত্তা আর কি। হতে পারে। তো সিয়াটলে তার দাবি মেনে নেওয়া হলো? হ্যাঁ, কর্তৃপক্ষ টাকা আর প্যারাশুট জোগাড় করে প্লেনে পাঠালো। সেগুলো পাওয়ার পর কুপার 36 জন যাত্রীকে মুক্তি দিলেন, কিন্তু কয়েকজন ক্রুকে প্লেনেই রেখে দিলেন। এরপর তার নির্দেশ ছিল মেক্সিকো সিটির দিকে ফ্লাই করতে হবে, কিন্তু সেখানেও কিছু শর্ত ছিল, আর সেই শর্তগুলোই বেশ ইন্টারেস্টিং। এখানেই তো তার বিমানযান নিয়ে প্রশ্ন ওঠে, তাই না? হ্যাঁ, স্পিড 200 নটের নিচে, ঘন্টায় প্রায় 370 কিলোমিটার। ল্যান্ডিং গিয়ার নামানো থাকবে, ফ্ল্যাপ 15 ডিগ্রিতে সেট করতে হবে, কেবিনকে চাপ মুক্ত রাখতে হবে। আর সবচেয়ে অবাক করা নির্দেশটা ছিল পেছনের সিঁড়ি নামানোর ব্যাপারটা। ঠিক। টেক অফের পর প্লেনের পেছনের যে সিঁড়িটা থাকে, যেটাকে আফট স্টেয়ার্স বলে, সেটা নামিয়ে দিতে বলেন। ক্রুয়ারা তো অবাক। তারা বললেন এটা মাঝাকাশে করা নিরাপদ না বা সম্ভবই না হয়তো। কিন্তু কুপার শোনেননি। না, তিনি জোর দিয়ে বলেন যে এটা সম্ভব। আর এখানেই বোঝা যায় তার হয়তো বিশেষ জ্ঞান ছিল, কারণ এই পেছনের সিঁড়ি মাঝাকাশে নামানোর পদ্ধতি বা তার রিস্ক ফ্যাক্টরস সাধারণ কমার্শিয়াল পাইলটরা জানতেন না। তাহলে কারা জানতো? এটা সাধারণত মিলিটারি অপারেশনে, এয়ার ড্রপের সময় কাজে লাগে। যারা এই ধরনের অপারেশনের সাথে যুক্ত, তাদের ট্রেনিংয়ে এটা শেখানো হতো। এটা একটা বড় ক্লু হতে পারে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে। তিনি সাধারণ কোনো ক্রিমিনাল ছিলেন না সম্ভবত। আচ্ছা, তো সিয়াটল থেকে প্লেনটা আবার উড়ল, সেটা সন্ধে 7:40 নাগাদ। হ্যাঁ, আর রাত 8টার দিকে ককপিটে একটা সিগন্যাল এলো যে পেছনের সিঁড়িটা নামানো হয়েছে। ক্রুয়ারা তখন কি করলেন? তারা ইন্টারকমে কুপারকে জিজ্ঞেস করলেন তার কোনো সাহায্য লাগবে কিনা। কুপারের একটাই উত্তর ছিল না। এটাই তার শেষ কথা যা ক্রুরা শুনেছিল। আর তারপরে? তার ঠিক পরেই আনুমানিক রাত 8:13 প্লেনটা হঠাৎ একটা ঝাঁকুনি খেল। পাইলটদের মনে হয়েছিল পেছন দিক থেকে কিছু একটা ভার কমে গেল, যেন কেউ লাফ দিয়েছে। আর তিনি লাফ দিয়েছিলেন কোথায়? দক্ষিণ পশ্চিম ওয়াশিংটনের ক্যাসকেড পর্বতমালার ওপর দিয়ে। জায়গাটা শুধু দুর্গমই নয়, ঘন জঙ্গলে ঢাকা। তখন নভেম্বর মাস, ভয়ঙ্কর ঠান্ডা, বৃষ্টি, অন্ধকার।
ওই পরিস্থিতিতে কাউকে খুঁজে বের করা তো প্রায় অসম্ভব। এক কথায় অসম্ভব। প্লেনটা পরে রেনোতে গিয়ে ল্যান্ড করে। সেখানে দেখা যায় কুপার আর নেই। টাকার ব্যাগ আর দুটো প্যারাশুট নিয়ে তিনি অদৃশ্য। এরপর তো এফবিআই পুরো ঝাঁপিয়ে পড়ল তদন্তে। হ্যাঁ, শুরু হলো এফবিআইয়ের ইতিহাসের অন্যতম দীর্ঘ আর ব্যয়বহুল তদন্ত। কোড নেম ছিল নরজ্যাক, মানে নর্থ ওয়েস্ট হাইজ্যাকিংয়ের সংক্ষিপ্ত রূপ। হাজার হাজার লিড ফলো করা হয়েছে, ৮০০রও বেশি সন্দেহভাজনকে জেরা করা হয়েছে প্রথম দিকে। কিন্তু কুপারের টিকিটও পাওয়া যায়নি। না, তবে কিছু ফিজিক্যাল এভিডেন্স তো পাওয়া গিয়েছিল প্লেন থেকে। হ্যাঁ, যেমন তার ফেলা যাওয়া টাইটা। ঠিক, একটা ক্লিপ অন টাই, যেটা পরে জানা যায় জেসি পেনি থেকে কেনা। সাথে একটা মাদার অফ পার্ল টাই ক্লিপ আর দুটো প্যারাশুট তিনি নেননি, সেগুলোও পাওয়া যায়। তার মধ্যে একটা তো নাকি কাজই করতো না। হ্যাঁ, একটা ছিল ট্রেনিংয়ের জন্য সেলাই করা, অকেজো। আরেকটা পাওয়া গিয়েছিল টাকার ব্যাগ বাঁধার জন্য কাটা প্যারাশুটের কর্ড। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ক্লুটা এলো অনেক পরে, প্রায় ৯ বছর পর। ১৯৮০ সালের সেই ঘটনাটা। একটা বাচ্চা ছেলে টাকা খুঁজে পেয়েছিল। ঠিক ধরেছেন, ব্রায়ান ইংগ্রাম নামে ৮ বছরের এক ছেলে কলম্বিয়া নদীর তীরে টেনাবার বলে একটা জায়গায় খেলছিল। সে বালির মধ্যে চাপা পড়া কিছু পুরনো টাকার নোট পায়, প্রায় $৫,৮০০। আর সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা গেল ওগুলো মুক্তিপণের টাকার অংশ। হ্যাঁ, কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। এই টেনাবার জায়গাটা কুপারের আনুমানিক লাফ দেওয়ার জায়গা থেকে প্রায় ২০ মাইল, ৩২ কিলোমিটার দূরে নদীর ভাটিতে। তাহলে টাকাগুলো ওখানে গেল কি করে? ভেসে ভেসে? এটাই রহস্য। টাকাগুলো কি সত্যি অতদূর ভেসে যেতে পারে, নাকি কুপার অন্য কোথাও ল্যান্ড করেছিলেন, অথবা অন্য কেউ কি টাকাগুলো ওখানে ফেলে গিয়েছিল পরে? এই প্রশ্নগুলোর উত্তর আজও পরিষ্কার না। আর সম্প্রতি যে টাইয়ের ফরেন্সিক অ্যানালাইসিসের কথা শোনা যাচ্ছে, সেটা ওখান থেকে কি জানা গেছে? ওটা খুবই ইন্টারেস্টিং। টম ক্যার আর এরিক উলেসের মতো সিটিজেন ইনভেস্টিগেটররা কুপারের টাইটা নিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণ করেছেন, আর যা পাওয়া গেছে তা সত্যি অবাক করার মতো। কি রকম? প্রায় ১ লক্ষ মাইক্রোস্কোপিক কণা পাওয়া গেছে। তার মধ্যে আছে কিছু বিরল ধাতু আর অ্যালয়, যেমন খুব উচ্চমানের টাইটেনিয়াম, স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম। এগুলো তো সাধারণ জিনিস নয়। একদমই না, বিশেষ করে ৭১ সালের নিরিখে। এই ধরনের মেটেরিয়াল তখন মূলত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, মহাকাশযান বা অত্যাধুনিক বিমান তৈরির কাজে ব্যবহার হতো। বিশেষ করে বোয়িংয়ের যারা সাবকন্ট্রাক্টর ছিল, যেমন ক্রুসিবল স্টিল নামে একটা কোম্পানি, তাদের প্ল্যান্টে এই ধরনের জিনিস পাওয়া যেত। তার মানে কুপার সম্ভবত ওই ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত ছিলেন, ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান হওয়ার খুব সম্ভাবনা। এই ফাইন্ডিংটা তদন্তকে একটা নতুন দিকে নিয়ে গেছে। এটা ইঙ্গিত দেয় যে কুপার কোনো সাধারণ লোক ছিলেন না, তার বিশেষ জ্ঞান বা অ্যাক্সেস ছিল। তাহলে এত কিছুর পরেও সেই মূল প্রশ্নটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে, কুপারের শেষ পর্যন্ত কি হয়েছিল? তিনি কি বেঁচে ছিলেন না মারা গেছিলেন? এটাই তো $1 মিলিয়ন প্রশ্ন। দেখুন, দুটো প্রধান থিওরি আছে। এফবিআই বরাবরই মনে করেছে যে কুপার সম্ভবত লাফ দেওয়ার পরই মারা গেছেন। তাদের যুক্তির ভিত্তি কি? অনেকগুলো কারণ আছে। প্রথমত, ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মনে হয়েছিল কুপার প্যারাশুট ব্যবহারে খুব একটা অভিজ্ঞ নন। যেমন ধরুন, তিনি রিজার্ভ প্যারাশুটের কর্ড কেটে টাকার ব্যাগটা বেঁধেছিলেন। কোনো পাকা প্যারাট্রুপার এটা করবে না। আর লাফ দেওয়ার পরিস্থিতিও তো ভয়ঙ্কর ছিল। ঠিক তাই, রাতের অন্ধকার, ঝোড়ো বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডা। অত উঁচুতে টেম্পারেচার ছিল ফ্রিজিং পয়েন্টের অনেক নিচে, তার উপর ছিল তীব্র বাতাস। আর পরনে ছিল শুধু সাধারণ বিজনেস স্যুট আর লোফার জুতো, কোনো স্পেশাল গিয়ার নেই, হেলমেট নেই। এই অবস্থায় লাফ দেওয়া মানে তো প্রায় সুইসাইড করা। ল্যান্ডিং জোনটাও ছিল অত্যন্ত দুর্গম পাহাড়ি জঙ্গল। ১৯৮০ সালে টাকার কিছু অংশ পাওয়াটাও এই থিওরিকে সাপোর্ট করে। হয়তো তিনি ল্যান্ডিংয়ের সময় বা ঠিক পরেই মারা যান, আর তার দেহ বা বাকি টাকা প্রকৃতি গ্রাস করে নিয়েছে। কিন্তু তাহলে এত বছরেও তার দেহ বা প্যারাশুট বা বাকি টাকা কিছুই খুঁজে পাওয়া গেল না কেন? জায়গাটা যতই দুর্গম হোক, এত বছরে তো কিছু না কিছু পাওয়ার কথা ছিল। এটা সত্যি একটা বড় প্রশ্ন, আর এটাই দ্বিতীয় থিওরির মূল ভিত্তি, যে ডিবি কুপার আসলে বেঁচে ছিলেন। এই থিওরির পক্ষের যুক্তিগুলো কি? তারা বলেন, কুপারের পুরো অপারেশনটা দেখুন, কি ঠান্ডা মাথায় প্ল্যান করা, বিমান সম্পর্কে তার জ্ঞান,
আর যেভাবে তিনি পুরো সিস্টেমকে ফাঁকি দিয়ে মিলিয়ে গেলেন, এটা প্রমাণ করে যে তিনি আনাড়ি ছিলেন না, তার যথেষ্ট প্রস্তুতি ছিল। হতে পারে তার মাটিতে কোনো সাহায্যকারী ছিল, বা আগে থেকে ঠিক করা কোনো ল্যান্ডিং স্পট। হ্যাঁ, সেটাও অনেকে মনে করেন। আর সবচেয়ে বড় যুক্তি হলো কোনো দেহ পাওয়া যায়নি, এত খোঁজাখুঁজির পরেও না। এটা তার এই তত্ত্বকে আজও খুব জোরালোভাবে টিকিয়ে রেখেছে। এমনকি লাফ দেওয়ার কিছুদিন পর নাকি কিছু চিঠিও এসেছিল বিভিন্ন সংবাদপত্রের অফিসে, যেগুলো কুপারের লেখা বলে দাবি করা হয়েছিল, যদিও সেগুলোর সত্যতা প্রমাণ করা যায়নি। আচ্ছা, এত বছর ধরে যখন তদন্ত চলেছে, তখন তো বেশ কিছু সন্দেহভাজনের নামও উঠে এসেছে নিশ্চয়ই। অবশ্যই, তালিকাটা বেশ লম্বা, তবে কয়েকজনের নাম বারবার ঘুরে ফিরে আসে। সম্প্রতি একজনকে নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে, রিচার্ড ফ্লয়েড ম্যাকায় জুনিয়র। ম্যাককয়, তার কেসটা কি? কুপারের ঘটনার মাত্র 5 মাস পরে 1972 সালে ম্যাকাই ঠিক প্রায় একই স্টাইলে একটা প্লেন হাইজ্যাক করেন। ডেনভার থেকে উঠছিল প্লেনটা। তিনি $5 লাখ মুক্তিপণ নেন আর প্যারাশুট দিয়ে লাফ দেন। প্রায় একই রকম ঘটনা। হ্যাঁ, তবে ম্যাকয় ধরা পড়ে যান। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 2024 সালে, মানে একেবারে সম্প্রতি, ম্যাকয়ের পরিবার তাদের পুরনো জিনিসপত্রের মধ্যে একটা মডিফাইড মিলিটারি প্যারাশুট রিগ খুঁজে পেয়েছে, যেটা কুপারের ব্যবহার করা প্যারাশুটের মতো হতে পারে। কেউ কেউ সেটাই মনে করছেন। এই সূত্র পাওয়ার পর FBI নাকি আবার ম্যাকয় সংক্রান্ত ফাইলগুলো দেখছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে কেসটা রিওপেন করেনি। একটা ফ্লাইট লগবুকও পাওয়া গেছে, যেটা কুপারের ফ্লাইটের সময়ের সাথে মেলে। কিন্তু ম্যাকয় তো আর বেঁচে নেই। না, তিনি 1974 সালে জেল থেকে পালানোর চেষ্টা করেন আর পুলিশের গুলিতে মারা যান। তাই তাকে আর জেরা করার উপায় নেই। আর এরিক উলিসের মতো কিছু গবেষক এই প্যারাশুটের মিল নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। আর টাইয়ের কণা বিশ্লেষণের ভিত্তিতে কাকে সন্দেহ করা হচ্ছে? সেই তদন্তকারী এরিক উলিস মূলত সন্দেহ করেন ভিন্স পিটারসন নামে একজনকে। ভিন্স পিটারসন, ইনি কে? তিনি ছিলেন ক্রুসিবল স্টিলের একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, যে কোম্পানির কথা আমরা একটু আগে বলছিলাম, যাদের প্ল্যান্টে টাইটেনিয়ামের মতো ধাতু ব্যবহার হতো। আচ্ছা। উলিসের মতে টাইতে পাওয়া নির্দিষ্ট টাইটেনিয়াম অ্যালয় আর অন্যান্য কণাগুলো পিটারসনের কাজের ধরনের সাথে নাকি খুব ভালোভাবে মিলে যায়। পিটারসন নাকি টাইটেনিয়ামের উপর লবণের প্রভাব নিয়েও গবেষণা করেছিলেন, যা টাইতে পাওয়া অন্য একটা উপাদানের সাথেও সম্পর্কিত। ইনিও কি বেঁচে আছেন? না, ভিন্স পিটারসন 2002 সালে মারা গেছেন। তার মানে মূল সন্দেহভাজনদের অনেকেই আর নেই। আরও কিছু নাম তো শোনা যায়, যেমন রবার্ট র্যাক্সটার। হ্যাঁ, রবার্ট র্যাক্সটার প্রাক্তন আর্মি প্যারাট্রুপার, হেলিকপ্টার পাইলট। তার মিলিটারি ট্রেনিং আর কিছু অপরাধমূলক কাজের রেকর্ড ছিল। তিনি নিজেও বেশ রহস্য করে কথা বলতেন। একবার বলেছিলেন তিনি নাকি ডিবি কুপারের স্পিরিট বোঝেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো নক্কর প্রমাণ পাওয়া যায়নি। 2019 সালে মারা যান। আর একজন ছিলেন কেনেথ ক্রিশ্চিয়ানসেন। ঠিক, কেনেথ ক্রিশ্চিয়ানসেন। তিনি নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সেরই কর্মচারী ছিলেন, মেকানিক, পরে পার্সার। তাই বোয়িং 727 প্লেনটা তার চেনা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্যারাট্রুপারও ছিলেন, আর দেখতেও নাকি স্কেচের সাথে কিছুটা মেল ছিল। কিন্তু এখানেও সেই একই সমস্যা, কোনো অকাট্য প্রমাণ নেই। তিনি 1994 সালে মারা যান। এত সন্দেহভাজন, এত থিওরি, কিন্তু কোনো নিশ্চিত উত্তর নেই। মানে এত বছর পরেও ব্যাপারটা ভাবলে অবাক লাগে। একজন লোক কিভাবে গোটা সিস্টেমকে এরকম বোকা বানিয়ে চলে গেল? এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু অনেক ছিল। একদিকে কুপার লোককথার হিরো হয়ে গেছেন। কেউ বলে ভদ্র ডাকাত, কারণ তিনি কাউকে শারীরিকভাবে আঘাত করেননি। তাকে নিয়ে কত বই, সিনেমা, ডকুমেন্টারি হয়েছে। নেটফ্লিক্সের ওই সিরিজটা ডিবি কুপার ওয়্যার আর ইউ বেশ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, দেখেছি। কিন্তু অন্যদিকে এই ঘটনার ফলে এয়ারপোর্ট সিকিউরিটি তো আমূল বদলে গেল। একদম বলা যেতে পারে আজকের যে এয়ারপোর্ট সিকিউরিটি আমরা দেখি, তার পেছনে কুপারের একটা বিরাট অবদান আছে। কুপারের ঘটনার পর প্রায় 1 ডজন কপিক্যাট হাইজ্যাকিংয়ের চেষ্টা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, আর তার ফলেই তড়িঘড়ি করে এয়ারপোর্টে মেটাল ডিটেক্টর বসানো হলো। প্যাসেঞ্জাররা তাদের ব্যাগেজ তল্লাশি বাধ্যতামূলক করা হলো। আর প্লেনের পেছনের সিঁড়ির জন্য তো একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। হ্যাঁ, ওটাকে বলে কুপার ভেন। বোয়িং 727 বিমানের পেছনের সিঁড়ি যাতে মাঝ আকাশে নামানো না যায়, তার জন্য একটা মেকানিক্যাল ডিভাইস বা লক তৈরি করে সব প্লেনে লাগানো হলো,
ভাবুন, একটা মাত্র হাইজ্যাকিংয়ের ঘটনা একটা নির্দিষ্ট মডেলের বিমানের ডিজাইনে পার্মানেন্ট পরিবর্তন আনতে বাধ্য করেছিল। এটা আধুনিক বিমান নিরাপত্তার ভিত গড়ে দিয়েছিল। সাম্প্রতিক সময়ে তদন্তে কি আর কোনো নতুন ডেভেলপমেন্ট হয়েছে ম্যাককয় পরিবারের প্যারাশুটটা বাদে? হ্যাঁ, কিছু জিনিস আছে। যেমন 2025 সালে FBI এই কেসের উপর প্রায় 668 পাতার নতুন ফাইল রিলিজ করেছে। তাতে কিছু ইন্টারেস্টিং ডিটেলস আছে, যেমন কুপার লাফ দেওয়ার আগে প্লেনে ফেলে যাওয়া দুটো প্যারাশুটের একটা খুলে তার কর্ডস দিয়ে টাকার ব্যাগটা নিজের শরীরের সাথে বেঁধেছিলেন। ও আচ্ছা। আবার ক্রুদের দেওয়া বিবরণে কিছু ছোটখাটো পার্থক্য ছিল, সেই তথ্যগুলো নতুন করে সামনে এসেছে। এগুলো এতদিন হয়তো সেভাবে গুরুত্ব পায়নি। আর ডিএনএ টেস্টের কি খবর? টাই থেকে ডিএনএ পাওয়ার চেষ্টা তো চলছিল। হ্যাঁ, সেই চেষ্টা এখনও চলছে। কুপারের ফেলে যাওয়া টাই থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে আধুনিক টেকনোলজি দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা হচ্ছে। যদিও টাইটা এত বছরে বহু লোকের হাতে গেছে, ডিএনএ নষ্ট হয়ে যাওয়ার বা কন্টামিনেশনের সম্ভাবনা প্রবল। তবু বিজ্ঞানীরা আশা ছাড়েননি। যদি একটা ব্যবহারযোগ্য প্রোফাইল পাওয়া যায়, তাহলে সেটা সন্দেহভাজনদের বা তাদের পরিবারের ডিএনএর সাথে মিলিয়ে দেখা যেতে পারে। এফবিআই তো গুগলশালে অফিশিয়ালি অফপিল ইনভেস্টিগেশন বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে বন্ধ। তারা বলেছে যদি খুব গুরুত্বপূর্ণ কোনো ফিজিক্যাল এভিডেন্স, যেমন কুপারের প্যারাশুট বা বাকি টাকা খুঁজে পাওয়া যায়, তবেই তারা আবার তদন্ত শুরু করবে। ম্যাককয়ের প্যারাশুটের ব্যাপারটা নিয়ে তারা একটু নড়েচড়ে বসেছে ঠিকই, কিন্তু সেটাকে এখনও গেম চেঞ্জিং প্রমাণ হিসেবে দেখছে না। তবে এরিক উলিসের মতো কিছু প্রাইভেট ইনভেস্টিগেটর কিন্তু হাল ছাড়েননি। তারা মনে করেন টেকনোলজির সাহায্যেই একদিন রহস্যের সমাধান হবে। 53 বছর, সত্যি ভাবা যায় না। একটা গোটা জীবন প্রায় কেটে গেল। ডিবি কুপার যেন আমেরিকার ক্রাইম জগতের এক অশরীরী কিংবদন্তি হয়ে রয়ে গেছেন। সেই স্যুটটায় পড়া ভদ্রলোক, যিনি কাউকে কষ্ট না দিয়ে সিস্টেমকে চ্যালেঞ্জ করে রাতের আকাশে মিলিয়ে গেলেন। হয়তো কোনোদিন তার আসল পরিচয় আমরা জানতে পারব। ফরেনসিক সায়েন্স যেভাবে এগোচ্ছে, কিছুই বলা যায় না। কিন্তু যদি নাও জানা যায়, তাহলেও কি এই ঘটনার আবেদন কমবে? আমার তো মনে হয় না। প্রশ্নটা হলো কেন এই অর্ধ শতাব্দী পুরনো একটা আনসলভ মিস্ট্রি আজও আমাদের এতটা টানে? এটা কি শুধু একটা ডেয়ারডেভিল ক্রাইমের গল্প, নাকি এর মধ্যে ওই যে অথরিটিকে বুড়ো আঙ্গুল দেখানোর একটা থ্রিল আছে? হতে পারে। অথবা এটা কি আমাদের মনে করিয়ে দেয় যে একটা সময় ছিল যখন আজকের মতো এত সিকিউরিটি, এত সার্ভেলেন্স ছিল না, যখন একজন মানুষ চাইলেই সিস্টেমকে ফাঁকি দিয়ে সত্যি সত্যি ভ্যানিশ হয়ে যেতে পারত। হয়তো ডিবি কুপারের আসল পরিচয়টা কি, সেটার চেয়েও এই প্রশ্নগুলোই আমাদের বেশি ভাবায়। আর সেজন্যই এই রহস্যটা আজও এত জীবন্ত।